হরতাল অবরোধে প্রায় 2 মাস ধরে চলার পর আজ শেষ হলো এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা। ফলাফলে বিরূপ প্রভাবের আশঙ্কা, এইচএসসিতে এমনটা ঘটবে না আবারও ঘোষণা শিক্ষামন্ত্রী। উগ্র জঙ্গিবাদ দমনে কার্যকর ভূমিকা রেখেছে র্যাব, যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। কাল ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ পর্যন্ত 101 জনকে নোটিশ। সিটি নির্বাচনে অংশ নিয়ে স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসার সুযোগ রয়েছে বিএনপির। বিশিষ্টজনদের অভিমত, যে কোনো ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের তাগিদ। এবং কাল বহু প্রতীক্ষিত বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। কিউইদের সামনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি, অজিদের লক্ষ্য পঞ্চমবারের মতো শিরোপার স্বাদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। বিএনপি জোটের হরতাল অবরোধের মধ্যেই প্রায় 2 মাস ধরে চলার পর আজ শেষ হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা। এই পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল 10 মার্চ। এদিকে দীর্ঘ সময় ধরে পরীক্ষা চলায় শিক্ষার্থীদের ফলাফলে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা অভিভাবকদের। অন্যদিকে শেষ দিনে রাজধানীর একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী জানালেন, যে কোনো পরিস্থিতিতেই আসন্ন এইচএসসি পরীক্ষার সময়সূচির কোনো পরিবর্তন আনা হবে না। রাজনৈতিক টানাপোড়েনের মুখে এসএসসি ও সমমানের এবারের পরীক্ষা মোটেও স্বস্তিদায়ক ছিল না দেশের 15 লাখ পরীক্ষার্থীর কাছে। টানা হরতাল অবরোধের কারণে শুরুতেই 2 ফেব্রুয়ারির পরীক্ষা 4 দিন পিছিয়ে শুরু হয় 6 ফেব্রুয়ারি। সেই থেকে শুরু, এরপর বারবার তছনছ হয়েছে পরীক্ষাসূচি, পিছিয়েছে পরীক্ষা। উপায়ন্তর না দেখে শেষমেশ পরীক্ষা নেওয়া হয়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। এতে যথাযথ সময়ে পরীক্ষা শেষ তো করা যায়নি, বরং এলোমেলো হয়েছে পরীক্ষার্থীদের প্রস্তুতি, যার প্রভাব ফলাফলের উপর পড়ার শঙ্কা তাদের। কোনো একটা ফিক্স টাইমের মধ্যে পরীক্ষাটা হলে আমাদের পড়তেও ভালো লাগে, পরীক্ষা দিতেও ভালো লাগে। একটা পরীক্ষা দিয়ে রাখছে, কিছুদিন পর জানিয়ে দিল হরতাল, এরপর আবার আরেকটা পড়া, ওইটা পড়ি, এরপর আরেক হরতাল। এত হরতাল তো পড়া যায় না। 2 মাস অনেক হয়রানির মধ্যে আমরা আসলে পরীক্ষাটা দিয়েছি। ভালো রেজাল্ট আশা করছি, যদিও জানি না এইভাবে পরীক্ষা দিয়ে কতটা ভালো হবে। সমস্যা হয়েছে হরতালের মধ্যে পরীক্ষা দিতে, তো ফাইনালি আজকে শেষ হয়ে গেল, অনেক খুশি আছে। ছেলে মেয়েদের শিক্ষা জীবন নিয়ে আতঙ্কিত অভিভাবকরাও। শিক্ষামন্ত্রী যখনই ডেট জানানো তারপরে কিন্তু বাচ্চারা বই নিয়ে বসে, তার আগে গ্যাপেও বই নিয়ে বসে। এই পরিস্থিতির কারণে এটার জন্য তো একটু সমস্যা আমাদের হলো, যেটা আর একটু আগে শেষ হলে বাচ্চারা আর একটু বেশি সময় পেত। প্রথম একটু টেনশন ছিল যে কোনো দুর্ঘটনা ঘটে, একটু তো ভয় ছিল। এখন এসব নাই, এখন মানুষের কাজ হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে। এদিকে শনিবার রাজধানীর একটি স্কুলে এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী জানান, আসন্ন এইচএসসি পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না। আমাদের এইচএসসি এবং সমমানের পরীক্ষা যেন সফল হয়, সার্থক হয়, নিরাপদে হয়, আমাদের ছেলেমেয়েরা যেন নিরাপদে যাতায়াত করতে পারে, তার জন্য যে যেখানে আছেন সবাই সহযোগিতা করবেন। আর জেলা 2 এপ্রিলের ব্যবহারিক পরীক্ষার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে 2015 সালের এসএসসি পরীক্ষা। এছাড়া 11 মার্চ বাতিল হওয়া দাখিলের উচ্চতর গণিত পরীক্ষাটি নেওয়া হবে 3 এপ্রিল। সাতিরা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আন্দোলন নয়, বিএনপি জামায়াত জনগণের উপর প্রতিশোধ নিচ্ছে, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের সহিংসতা আর নাশকতা কোনোভাবেই আর বরদাস্ত করা হবে না। র্যাবের 11 প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে কোনোভাবেই জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না। এ সময় প্রধানমন্ত্রী বলেন, উগ্র জঙ্গিবাদ দমনে কার্যকর ভূমিকা রেখেছে র্যাব, যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। প্রথমবারের মতো র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে যোগ দিতে গেলে সদর দপ্তরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় বাহিনীর চৌকস একটি দল। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 2 বছরে বিভিন্ন রাজনৈতিক সহিংসতা মোকাবেলাতে ভূমিকা রাখায় প্রশংসা করেন র্যাবের। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকলে দেশের উন্নয়ন হয় না। তিনি বলেন, যারা আন্দোলনের নামে সহিংসতা করে মানুষ মারছে তারা দেশের কল্যাণ চায় না। বর্তমানে যে আন্দোলন বিএনপি জামাত জোট করে যাচ্ছে সেটা তো আন্দোলন না, মনে হচ্ছে যেন বাংলাদেশের অগ্রগতি রোধ করবার জন্য, একটা জিজ্ঞাসা চরিতার্থ করবার জন্য মানুষের উপর প্রতিশোধ নেওয়া, মানুষকে পুড়িয়ে মারা, মানুষের ক্ষতি করা। এবং যারা মারা গেছেন, তাছাড়া যারা বেঁচে আছে পোড়া ঘা নিয়ে সারাটা জীবন
তাদেরকে এই যন্ত্রণা ভোগ করতে হবে। কাজে এটা কোনো মতে এটা বরদাস্ত করা যাবে না। কাজে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা যা যা নেবার সকলকেই তা নিতে হবে, মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে। চরমপন্থী আর জলদস্যু দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের সফলতার কথা তুলে ধরেন শেখ হাসিনা। আশ্বাস দেন জঙ্গিবাদ দমনে আরও আধুনিকায়ন করা হবে এই বাহিনীকে। উগ্র জঙ্গিবাদ যা আজকে শুধু বাংলাদেশ না বিশ্বব্যাপী যা আজ ছড়িয়ে পড়েছে, এই জঙ্গিবাদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করা একান্তভাবে প্রয়োজন। সরকার গঠন করার পর থেকে এই জঙ্গিবাদ বিরোধী অভিযান আমরা পরিচালনা করে যাচ্ছি। এর ফলে জঙ্গি সংগঠনগুলো তৎপর এখন সীমিত, কিন্তু এই ব্যাপারে আমাদের অভিযান আরো অব্যাহত রাখতে হবে, কারণ কোনো মতেই বাংলাদেশে আমরা জঙ্গি তৎপরতা চালাতে দেব না। বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়া একটি শান্তিপূর্ণ দেশ। বিভিন্ন বাহিনী থেকে র্যাবে সংযুক্ত হওয়া সদস্যদের র্যাবের নিজস্ব আইন এবং নিয়ম মেনে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানকার বিধি সেগুলো আপনাকে মেনে চলতে হবে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। তাহলে গত কয়েকদিনের মতো আজও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। কয়েকজন জমাও দিয়েছেন মনোনয়নপত্র। সকাল থেকে ডিসিসি উত্তরে মেয়র পদের জন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি এবং জমাও দেননি, তবে কাউন্সিলর পদের জন্য বেশ কয়েকজন ফর্ম নিয়েছেন এবং জমাও দিয়েছেন। এদিকে দক্ষিণে সকালে মেয়র পদের জন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করলেও জমা দিয়েছেন 2 জন। এ পর্যন্ত ডিসিসি উত্তরে মেয়র পদের জন্য 26 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন 2 জন। কাউন্সিলর পদে 750 জন মনোনয়নপত্র নিয়েছেন, জমা দিয়েছেন 38 জন। সংরক্ষিত নারী আসনে 151 জন ফর্ম নিয়েছেন এবং জমা দিয়েছেন 2 জন। আর দক্ষিণে মেয়র পদের জন্য মনোনয়নপত্র নিয়েছেন 30 জন এবং কাউন্সিলর পদের জন্য 1042 জন। এদিকে আচরণবিধি লঙ্ঘনের জন্য উত্তরে 23 এবং দক্ষিণে 78 জন প্রার্থীকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ফর্ম বিতরণ ও জমা নেওয়ার শেষ দিন আগামীকাল। 28 এপ্রিল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এদিকে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে সবার প্রতি সমান আচরণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম। দুপুরে ঢাকা উত্তরের রিটার্নিং অফিসার কার্যালয়ে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। সারা শহরে বিলবোর্ড ছিল, ব্যানার ছিল, ফেস্টুন ছিল, পোস্টার ছিল, আমরা কিন্তু সব পরিষ্কার করে দিয়েছি। কোনো বিলবোর্ড এখন নাই, কোনো ব্যানার নাই, ফেস্টুন নাই, পোস্টারও নাই। তারপরে যেখানে 2-1টা পোস্টার দেখা যাচ্ছে আমরা সেটি নিয়ে ব্যবস্থা নিচ্ছি। রিটার্নিং অফিসারের প্রতি আমার নির্দেশ দেওয়া আছে, তিনি সবার প্রতি সমান আচরণ করবেন এবং প্রকৃতপক্ষে এই যে আচরণ বিধিমালা এটি প্রয়োগ করার আসলে মূল এখতিয়ারটি রিটার্নিং অফিসারের, সচিবেরও এখতিয়ার না আসলে। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের বিভিন্ন পদে এখন পর্যন্ত 630 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং এর মধ্যে জমা দিয়েছেন 30 জন প্রার্থী। এতে সাধারণ কাউন্সিলর পদে 523 জন, সংরক্ষিত মহিলা আসনে 87 জন এবং মেয়র পদে 16 জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এদিকে আগামীকাল ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন হওয়ায় আজ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। স্থানীয় সরকার নির্বাচনকে ভণ্ডুল করার জন্য নতুন করে ষড়যন্ত্রের ফাঁদ না পাততে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে এর পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী। আবার নির্বাচন নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্রের ফাঁদ পাতবেন, আবার সন্ত্রাস করার চেষ্টা করবেন। ঢাকা চট্টগ্রামে নির্বাচন আর সমস্ত বাংলাদেশে পেট্রোল বোমা, ওই সমস্ত কিন্তু সুযোগ দেওয়া হবে না। নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নির্বাচনে আসেন, আপনাদেরকে ওয়েলকাম জানাই। সন্ত্রাস করে ষড়যন্ত্র করে নতুন করে আবার একটা ফাঁদের সৃষ্টি করে নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করবেন, তারপর হেরে যাওয়ার পর বলবেন যে এই হয়েছে সেই হয়েছে। ওই সমস্ত কাজ যদি করার চেষ্টা করেন আবার, তার পরিণতি কিন্তু ভয়াবহ হবে। নির্বাচন সুষ্ঠু হবে এবং অবশ্যই ভালো মানুষের জন্য লেভেল প্লেইং ফিল্ড হবে। 81 দিন পরে নির্বাচনে দৌড়ে আসার যে চেষ্টা করছে সেই পরাজয়ের আলামত দেখেছেন। গণতন্ত্রের পথে, সুস্থ রাজনীতির পথে ব্যর্থ খালেদা জিয়া ফিরে আসতে বাধ্য।
সিটি নির্বাচনে অংশ নিয়ে স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসার সুযোগ রয়েছে বিএনপির, এমনটাই মনে করেন বিশিষ্টজনরা। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মিলিত নাগরিক সমাজ আয়োজিত জাতীয় কনভেনশনে বক্তব্য রাখেন বিশিষ্ট নাগরিকরা। এ সময় তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে গভীর ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। মানুষ হত্যা করে রাজনীতি হয় না, সেটা যতবারই বলা হয়, কিন্তু আমরা দেখছি বর্তমানে রাজনীতির যে মেইনস্টে, যে মূল যে ভিত্তি, সেটি সন্ত্রাসে পরিণত হয়েছে। কোনো রাজনীতি টিকে থাকতে পারে না যার ভিত্তি জনগণকে বাদ দিয়ে সন্ত্রাস বা পেট্রোল বোমাকে নির্ভর করে তৈরি হয়। এটি আসলে অবরোধ এবং রাজনৈতিক কোনো কর্মসূচি না, এটা হলো ভাঙচুরের রাজনীতি, জনগণকে বিপদে ফেলার রাজনীতি। সিটি নির্বাচনের একটা খুব সুযোগ এসছে। বিরোধী দল বা অন্যান্য রাজনীতিবিদ আপনারা যারা আছেন, আমি মনে করি যে আপনারা ফিরে আসুন এবং সিটি নির্বাচনের এই সুযোগটাকে আপনারা গ্রহণ করুন। এই জ্বালাও পোড়াওটি শুরু হয়েছে এই মত পার্থক্যের কারণে। মত পার্থক্যটি হলো যে আমরা যখন নির্বাচনে যাব, ওই নির্বাচনের সময় আমার দলটি যেন একটি কৌশলগত উপরের অবস্থানে থাকে, এটি হলো প্রবলেম। লেভেল প্লেইং ফিল্ডে কেউ যেতে চায় না। এটি কিন্তু একটি ষড়যন্ত্র, এই কথা আমি স্মরণ করিয়ে দেব। যে ষড়যন্ত্র সূত্রপাত ছিল ৭১ সালে, এই ৯০ জায়গাদেরকে চিহ্নিত করতে হবে। কে পেট্রোল বোমা মারছে, কে তাকে পয়সা দিচ্ছে, কে তাকে উদ্বুদ্ধ করছে। সময় সংবাদে আরো থাকছে, চট্টগ্রাম বন্দর সহ তেল স্থাপনায় নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত অভিযোগে শিবিরের ৬ নেতাকর্মী আটক, বিপুল জিহাদি বই উদ্ধার। এবং নারায়ণগঞ্জে বাস চাপায় পোশাক শ্রমিক নিহত, প্রতিবাদে বাসে আগুন, ভাঙচুর, সড়ক অবরোধ। দেশে প্রথমবারের মতো কৃষি গবেষণায় ব্যবহার করা হচ্ছে অক্টোকপ্টার। গবেষকরা জানিয়েছেন, অত্যাধুনিক প্রযুক্তির এই ড্রোন কৃষকদের ক্ষেত ও ফসল সম্পর্কে দ্রুত নির্ভুল তথ্য দেবে। এ অবস্থায় কৃষি বিভাগ বলছে, এ প্রযুক্তি ব্যবহারে ফসলের উৎপাদনও বাড়বে বহুগুণে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাথে এই গবেষণা প্রকল্পে যুক্ত রয়েছে নেদারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র। পটুয়াখালী থেকে মনির হোসেন বাদলের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাখায় উড়ে বেড়ানো এই যন্ত্রটি ফসলের ক্ষেতের ছবি সংগ্রহ করে বিচার বিশ্লেষণ করছে তার তথ্য উপাত্তের। গাছের পাতায় সালোক সংশ্লেষণের পরিমাণ, রোগবালাই, পানিতে লবণের পরিমাণ কিংবা সারের চাহিদা সবই নিরীক্ষণ করছে অত্যাধুনিক প্রযুক্তিতে। 10 মিটার থেকে 100 মিটার পর্যন্ত যে কোনো হাইটে গাছের বিভিন্ন ধরনের ছবি নিতে পারি। পরবর্তীতে এই ছবিগুলোকে বিভিন্ন কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে আমরা অ্যানালাইসিস করব, যে তথ্যটা আসবে এই তথ্যটা সহজে এবং ইফেক্টিভলি ইউজ করা যাবে। ইরিগেশন মডেল তৈরি করছি, সেক্ষেত্রে এলএআইটা একটি ইরিগেশন মডেলে ইন্ডিকেটর হিসেবে কাজ করবে। তাছাড়াও বলা যায় যে আমরা এখানে 15 দিন পর পর যে স্যাটেলাইট ইমেজ আসছে আমাদের, সেখানেও এলএআই রিডিংসগুলো একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করছে, কি পরিমাণ ওয়াটার ইউজ হচ্ছে এই মাঠগুলোতে। গবেষকরা জানিয়েছেন, রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত এই ড্রোনটি ফসলি ক্ষেতের 60 মিটার উপর দিয়ে ছবি ও ফুটেজ সংগ্রহ করবে। এরপর স্পেকট্রো রেডিওমিটার ও সানস্ক্যান মিটার যন্ত্রের মাধ্যমে সংগৃহীত তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয় স্বয়ংক্রিয়ভাবে। পরে একটি নির্দেশিকা তৈরি করে মোবাইল অ্যাপসের মাধ্যমে তা পৌঁছে যাবে কৃষকদের কাছে। আমরা সবসময় মোবাইলের মাধ্যমে জানতে পারবো সার, ওষুধ বা শীষ কোন সময় দেওয়া লাগে, পানি, ঔষধ যেখানে সব দেওয়া লাগলে আমরা একটা মোবাইলের মেসেজের মাধ্যমে জানতে পারব। কৃষির যে কার্যক্রম, বিশেষ করে রোগ, পোকামাকড় দমন, সেচ, এই কার্যক্রমগুলো সঠিকভাবে বাস্তবায়ন। গত বছরের 14 ডিসেম্বর জার্মানি থেকে কৃষি গবেষণার জন্য দুটি আনম্যান্ড অ্যারিয়াল ভেহিকল বা অক্টোকপ্টার সংগ্রহ করে কৃষি গবেষণা ইনস্টিটিউট। এরপর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর তত্ত্বাবধানে উপকূলীয় জেলা পটুয়াখালীর জৈনকাঠি ও নীলগঞ্জে ফসলি জমিতে গবেষণা শুরু হয়। বাংলাদেশের কৃষি গবেষণা কাউন্সিল, কৃষি গবেষণা ইনস্টিটিউট, নেদারল্যান্ডের টুয়েন্ট বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন কেন্দ্র যৌথভাবে স্টার্স প্রকল্পের আওতায় বাংলাদেশের কৃষি গবেষণায় এই আনম্যান্ড অ্যারিয়াল ভেহিকল প্রযুক্তি ব্যবহার করছে। সময় সংবাদ, পটুয়াখালী। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে কাল। এতে একদিকে প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে ওঠা নিউজিল্যান্ড এ ম্যাচে জয় নিয়ে পেতে চায় শিরোপার স্বাদ। অন্যদিকে পঞ্চমবারের মতো বিশ্বকাপের মুকুট নিজেদের করে নিতে চায় অস্ট্রেলিয়া। তবে কে হবে চ্যাম্পিয়ন, এজন্য অবশ্য অপেক্ষা করতে হবে কাল খেলা শেষ না হওয়া পর্যন্ত।
গ্রুপ পর্বে এই দুদলের লড়াইয়ে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়েছিল নিউজিল্যান্ড, কিন্তু সেই ম্যাচের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অজিরা। কোয়ার্টার ও সেমিফাইনালে পাকিস্তান ও ভারতের বিপক্ষে জয়ে রেকর্ড সপ্তমবারের মতো ফাইনালের মঞ্চে নাম লিখিয়েছে তারা। আর এটাই অধিনায়ক মাইকেল ক্লার্কের শেষ ওয়ানডে হওয়ায় শিরোপা দিয়েই তাকে বিদায় জানাতে চান ওয়ার্নার জনসনরা। আর ফাইনালে সেমির অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে অস্ট্রেলিয়া। অন্যদিকে টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি নিউজিল্যান্ড, তাই আত্মবিশ্বাসের কমতি নেই ব্রেন্ডন ম্যাককালামের দলের। আর তাই মেলবোর্নে কিউইরা নামবে উইনিং কম্বিনেশন নিয়েই। তবে পরিসংখ্যানে অজিদের চেয়ে পিছিয়ে আছে নিউজিল্যান্ড, কিন্তু বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে নিউজিল্যান্ডের নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে বিশ্ব শিরোপা জিততে চাই। চট্টগ্রাম বন্দর সহ তেল স্থাপনায় নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পতেঙ্গা শিবির সভাপতি ফজলুর রহমান সহ 6 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে পতেঙ্গা ও বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে পতেঙ্গা থেকে ফজলুরকে আটক করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বন্দরের বিভিন্ন স্থান থেকে 5 জনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করেছে পুলিশ। এদিকে গত 22 ফেব্রুয়ারি এ পরিকল্পনার প্রধান শিবিরের কেন্দ্রীয় নেতা এনামুল কবির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অপারেশনাল প্রধান হিসেবে ফজলুর রহমানের নাম প্রকাশ করে। এই ঘটনার সঙ্গে জড়িত আরও 14 জন পলাতক রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এনামুল কবির গ্রেপ্তারের পরে যে জবানবন্দি দিয়েছিল, এরই ধারাবাহিকতায় আমরা গতকাল পতেঙ্গা শিবির সভাপতি রুবেলকে গ্রেপ্তার করেছি এবং তার কাছ থেকে এই তেলের ডিপো সহ চট্টগ্রাম বন্দর এলাকা নাশকতার যে ছক ছিল এবং এই পরিকল্পনায় যে 15 জন অংশগ্রহণ করার কথা ছিল এবং এই পরিকল্পনার অংশ হিসাবে তারা কিভাবে তেলের স্থাপনায় আঘাত করত এবং তেলের ডিপো সহ আশপাশ এলাকায় নাশকতা করত, তার বিস্তারিত তথ্য আমাদের কাছে স্বীকার করেছে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান বলেছেন, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে পুলিশ গুম করে নাই। এ কথার বিশ্বাসযোগ্যতা তৈরি হবে পুলিশ তাকে উদ্ধার করলেই। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মিলনায়তনে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান একথা বলেন। আমাদের কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনাব সালাহউদ্দিন আহমেদকে আটক করে নাই, এই সত্যতা তখনই আমরা গ্রহণ করব যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততার সঙ্গে তাকে আমাদের জনসমক্ষে বা আদালতের সামনে হাজির করে প্রমাণ করে যে এই যে আমরা তাকে এখান থেকে উদ্ধার করেছি এবং তিনি রয়েছেন, আমরা তাকে আটক করিনি, অন্যরা কেউ করেছে এবং আমরা তাকে উদ্ধার করে নিয়ে এসেছি। দেশকে দুর্নীতিমুক্ত করতে রাষ্ট্রযন্ত্র ও উন্নয়ন সহযোগীদেরকে নিজেদের মধ্যে সুনীতির চর্চা করার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে দুদকের দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এ আহ্বান জানান তিনি। এ সময় দেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতিকে ভয়ঙ্কর দুর্নীতি হিসেবে আখ্যায়িত করেন দুদক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন। দুর্নীতি দমন কমিশনের পৃষ্ঠপোষকতায় স্কুল শিক্ষার্থীদের সংগঠন সততা সংঘ এই সমাবেশের আয়োজন করে। দুদক চেয়ারম্যান ডক্টর বদিউজ্জামানের সভাপতিত্বে রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীগণ সমাবেশে অংশগ্রহণ করেন। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে পরিবার থেকেই শিশুদেরকে সততার শিক্ষা দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে তারা সবচেয়ে বড় করাপ্ট। সুনীতির বিরুদ্ধে দুর্নীতি, যারা এই দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত তারা কিন্তু আপনাদেরকে বিভ্রান্ত করছে। রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্র তো নিজে নিজে চলে না, তার শাসন কাঠামোর ভিতর দিয়ে চলে। সেটাকে ইচ্ছাকৃতভাবে যখন দুর্নীতিগ্রস্ত করা হয় তখন দুর্নীতি নিয়ে সেমিনার করে আমরা দুর্নীতিকে প্রতিরোধ করতে পারি না। রাষ্ট্রযন্ত্র এমনকি উন্নয়ন সহযোগী যারা আছেন তারাও যখন হিতোপদেশ দেবেন নিজেরা সেটা আগে পালন করবেন, তারপরে আমাদের কথা বলবেন। আবারও সিটি নির্বাচন প্রসঙ্গ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে বেশ আশাবাদী মিরপুরের বিভিন্ন ওয়ার্ডের জনগণ। মিরপুরকে একটি আধুনিক ও স্বাস্থ্যসম্মত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা এখানকার সম্ভাব্য প্রার্থীদের। অন্যদিকে দলীয় ও প্রশাসনিক প্রভাবমুক্ত নির্বাচন চায় এলাকার মানুষ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও 3 নম্বর ওয়ার্ড ঘুরে এসে আরও জানাচ্ছেন শাফিন জাহিদ।
মনে হতে পারে কোনো গ্রামের চিত্র এটি, কিন্তু রাজধানী ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের মানুষগুলোকে এভাবেই বাঁশের সাঁকোর উপর দিয়ে পারাপার হতে হয় গত কয়েক বছর ধরে। শুধু তাই নয়, বর্ষা মৌসুমে এই এলাকায় পানি উঠে যায় প্রায় কোমর পর্যন্ত। অনেকদিন ধরে জনপ্রতিনিধি না থাকায় তারা এই আক্ষেপের কথা জানাতে পারছেন না কাউকে। এখানে একটা কালভার্টের দরকার, প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করে, আমাদের খুবই অসুবিধা চলাফেরা করা। এখানে যদি বৃষ্টি বাদল হয় তাহলে পুরো এলাকাটার ভিতরেই নিচে মাজা সমান পানি হয়। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেল, এলাকার প্রধান সমস্যা ভাঙাচোরা রাস্তা, ল্যাম্পহীন ল্যাম্পপোস্ট, বেহাল সুয়ারেজ ব্যবস্থা, সেই সঙ্গে নেই কোনো খেলার মাঠ। মিরপুর 10 ও মিরপুর 11 নম্বর সেকশনের সি ব্লক নিয়ে গঠিত 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা মনে করছেন তাদের প্রতিনিধি থাকলে হয়তো এসব অসুবিধা অনেকাংশেই দূর হতে পারত। জন্ম নিমন্ত্রণের কাগজ বানাইতে হয়, চা চাকরি করতে হইলে, ব্যবসা বাণিজ্য করতে হইলে এই সমস্ত এগুলি লাগে। এই জিনিসগুলি আমাদের এখন সংগ্রহ করতে হয় দূরের থেকে। এদিকে জোরে সোরেই প্রচারণা শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীরা। এদিক থেকে পিছিয়ে নেই মহিলা কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীরাও। দায়িত্ব পেলে ঢাকাকে বাসযোগ্য একটি আধুনিক নগরী গড়ে তুলতে ভালোভাবে কাজ করবে, এমনটাই প্রতিশ্রুতি সবার। আমি প্রতিনিধি হলে আমি প্রথমে যেটা করবো সেটা হলো এই আমার ওয়ার্ডে কোনো ধুলাবালি থাকবে না, ইনশাআল্লাহ এমনভাবে পরিচ্ছন্ন রাখবো। আমার চেষ্টা আছে, আমি করতেছি, কিন্তু একটা প্রশাসনের যদি একটা সাপোর্ট আমি পাই, তখন দেখা যাবে সেখানে আমি আমার অধিকার বলে আমার মায়েদের, আমার বোনদের আমি অধিকারটা বাস্তবায়ন করতে পারবো। আমার সবার আগে একটা চিন্তা ভাবনা যে লাইনগুলো এগুলো পরিষ্কার রাখবো, কালভার্ট দিব। আর সিটি কর্পোরেশনের কিছু কাজ আছে, লাইট জ্বলে না, তারপরে বাড়ির সামনে সামনে ছোট ছোট যে ড্রেনগুলো এগুলোও নেই, এগুলো উন্নয়ন করব। স্থানীয় নির্বাচনে দল ভিত্তিতে অংশ নেওয়ার নিয়ম না থাকলেও দলের সমর্থন পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকতে চাইছেন সবাই। এ কারণে এলাকার মানুষের কাছে রাখছেন নানা ধরনের নাগরিক সুবিধা সহ পরিচ্ছন্ন একটি মহানগরী গড়ে তোলার প্রতিশ্রুতি। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জোটের অংশগ্রহণকে ইতিবাচক বলে মনে করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী সাঈদ খোকন। দুপুরে ধানমন্ডির 32 নম্বর রোডে নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে একথা জানান তিনি। নির্বাচনে বিএনপির অংশগ্রহণের মধ্য দিয়ে চলমান নৈরাজ্য থেকে দেশ মুক্ত হবে বলেও জানান তিনি। এ সময় আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীদের কাছে সহযোগিতাও প্রত্যাশা করেন সাঈদ খোকন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে দেশমাতৃকার মুক্তির জন্য নিজের সবটুকু হারানো বীরাঙ্গনাদের দুঃখগাথার গল্প এখন থেকে জানবে নতুন প্রজন্ম। এ বিষয়ে আদালত থেকে দেয়া হয়েছে নির্দেশনা, আর সেই নির্দেশ মেনে আগামী বছর থেকে স্কুল কলেজের পাঠ্য বইয়ে বীরাঙ্গনাদের অবদানের কথা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। তবে ইতিহাসবিদদের অভিমত, জাতির অবদান প্রজন্ম থেকে প্রজন্মে ধারণ করতে হলে শিক্ষার সব স্তরেই বীরাঙ্গনাদের অবদানের কথা তুলে ধরা প্রয়োজন। রিপোর্ট মৌসুমী ইসলামের। একটা রুমের মধ্যে উঠাইছে, উঠানোর পরে দেখি যে অনেক মেয়েরা, ওটা কাপড় চোপড় বলতে কিচ্ছুই নাই। তখন আমি কই কি মরে যাবো, তখন একটা হিন্দু মেয়ে কয় কি কইলে, আমরা যে এখানে কতজন আছি কি অবস্থা দেখ, তুইও মেয়ে মানুষ মরবি কিলে, আমরা তো কোনো অপরাধ করি নাই, ওরা বাচ্চা থেকে ওর প্রতিবাদ করবো। দেশের জন্য সব হারাইলাম, আমি কিছুই পেলাম না। বীরাঙ্গনা, যার মানে বীরের মতো লড়াই করে বাঁচে যে নারী। ঠিক তাই, কারণ সমাজ, রাষ্ট্র কিংবা পরিবারের শত অবহেলা আর বঞ্চনা সহ্য করেই বেঁচে আছেন দেশের জন্য লাল সবুজের পতাকা ছিনিয়ে আনা হতভাগ্য এই বীর নারীরা। দেশ স্বাধীনের পর থেকে কেবল বীরাঙ্গনা উপাধিটুকু দিয়ে রাষ্ট্র পালন করেছে তার দায়িত্ব, কিন্তু আশার কথা স্বাধীনতার 4 দশক পরে এসে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানিত করা হয়েছে। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের মতো বীরাঙ্গনাদের জীবন আর বীরত্বের গল্পও এখন অন্তর্ভুক্ত করা হবে স্কুল কলেজের পাঠ্য বইয়ে। মুক্তিযুদ্ধের সময় বেঁচে থাকার লড়াই করাটা, নির্যাতনের শিকার হওয়া, সবগুলো মিলেই কিন্তু একটি মুক্তিযুদ্ধ, এবং সেখানে আশা করেছিলাম যে জাতি জানবে এবং জাতি স্বীকৃতি দেবে, অন্তত যত কিছু ঘটনা তাদের কাছে জমা আছে সেইভাবেই যেন এই বিষয়টিকে পাঠ্যপুস্তকে আনা হোক। আদালতের নির্দেশনা মেনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানালেন, সব প্রক্রিয়া শেষে আগামী বছরের পাঠ্যসূচিতেই বীরাঙ্গনাদের উপাখ্যান জানতে পারবে শিক্ষার্থীরা। তারা কিভাবে ত্যাগ করছেন, কষ্ট করছেন, তাদের জীবনটা কি দুঃবিষহ ছিল, এই বিষয়টাকে সম্মান করে
সেই দৃষ্টিভঙ্গি আমরা নিয়ে আসবো। নেক্সট যখন আমরা চেঞ্জ করবো তখনই করবো। আমরা প্রতি বছরই কিছু করি, যে আগামী বছর করা যাবে সেটা তো করতে গেলে আজকে আমি বই ছাপতে দিব, আমি কালকে তো করতে পারবো না, যদি আমার বই ছাপা হয়ে যায় তাহলে পরের বার দিব। এদিকে বীরাঙ্গনাদের জীবন, অবদান, ত্যাগ, তিতিক্ষার কথা যেন অনভিজ্ঞ এবং রাজনৈতিক দৃষ্টিকোণ প্রভাবিত কোনো ব্যক্তিদের দিয়ে লিখানো না হয় সেই তাগিদ দেন এই ইতিহাসবিদ। তাতে করে জাতির গৌরব ধারণ করা থাকবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। শুধু স্কুল কলেজের পাঠ্যপুস্তকে নয়, বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটি কোর্স অবশ্য পাঠ্য থাকা দরকার। গত বছরের 30 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের অবদানের পাশাপাশি বীরাঙ্গনাদের অবদানের কথা স্কুল কলেজের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্য স্নান উৎসবে 10 জনের মৃত্যুর পর মালতী রানী নামে একজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তার স্বজনরা। মালতী রানীর ছেলে স্বপন কুমার সাহা জানান, তিনি গাইবান্ধার চকবরুল গ্রাম থেকে তার মায়ের খোঁজে এসেছেন। হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় তিনি তার মাকে খুঁজে বেড়াচ্ছেন। এ সময় তিনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতাও কামনা করেন। এদিকে গতকালের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেনি কমিটি। আমি আইন শৃঙ্খলা বাহিনীর অফিসে কমপ্লেন করি এবং সেখানে লিস্ট দিয়ে তারা আমাকে বন্দর হাসপাতালে পাঠায়। তা আমি ওখানে খোঁজাখুঁজি করার পরে ওখানে রুগীর সিরিয়াল দেখি, ওখানে কোন নাই। এই যে মানুষগুলি ক্ষতি হলো এর জন্য আমি মনে করি নারায়ণগঞ্জ প্রশাসন এবং পূজা কমিটি দুইজনই এর জন্য দায়ী। এরা এই দায় থেকে দায়িত্ব এড়াতে পারবে না। নারায়ণগঞ্জে বাস চাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বাসে আগুন, ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। অন্যদিকে পটুয়াখালীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক সহ 5 যাত্রী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল 8টার দিকে স্বদেশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ত্রিবর্দী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক পোশাক শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে ঘাতক বাসটিতে আগুন দিয়ে বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে তারা। প্রায় 1.5 ঘন্টা মহাসড়ক আটকে রাখায় রাস্তার দুপাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে পুলিশ পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে। এদিকে বেলা 12:15টায় পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকায় যাত্রীবাহী একটি বাস ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক সহ আহত হন 4 যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় প্রায় 2 ঘন্টা পটুয়াখালী কুয়াকাটা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। গণতন্ত্র পুনরুদ্ধার, সহিংসতা রোধ ও বিচার বহির্ভূত হত্যা বন্ধ সহ নানা দাবিতে মানববন্ধন করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় দেশের চলমান অস্থিরতা থেকে মুক্তির লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানায় বক্তারা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী সহ ড্যাব এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। দেশের বাইরের খবর। আগামী 7 মে ব্রিটেনের সাধারণ নির্বাচন। এই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূতরাও। শুধু লেবার পার্টি থেকেই মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক সহ 7 জন। এদের মধ্যে এবার অন্তত 3 জন প্রার্থীর জয়ের সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন দলটির শীর্ষ নেতারা। ব্রিটেনে প্রায় 10 লাখ প্রবাসী বাংলাদেশের পক্ষে এতদিন ধরে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতেন মাত্র একজন। তবে এবার হয়তো পরিবর্তন আসতে যাচ্ছে সেই অবস্থার। আসন্ন নির্বাচনে লন্ডন সহ ব্রিটেনের অন্যান্য শহরের বিভিন্ন দল থেকে মনোনয়ন পেয়েছেন বিপুল সংখ্যক বাংলাদেশি প্রার্থী। তাদের মধ্যে লেবার পার্টি থেকে মনোনয়ন নিশ্চিত করেছেন অন্তত 7 জন। দলটির শীর্ষ নেতারা মনে করেন, এবারের মনোনয়নপ্রাপ্ত বাংলাদেশি প্রার্থীদের মধ্যে অন্তত 3 জনের জয়ের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশি বংশোদ্ভূত 3 জন পার্লামেন্ট সদস্যের এবার জয়ী হওয়ার সম্ভাবনা আছে, যা নিঃসন্দেহে একটি দারুণ খবর। লেবার দল থেকে মনোনয়নপ্রাপ্ত 7 জন ব্রিটিশ বাংলাদেশি হলেন বর্তমান এমপি রুশনারা আলী, বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক, রূপা হক, ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, আখলাকুল ইসলাম, মেরিনা আহমেদ ও সুমন হক। তারা এরই মধ্যে নেমেছে নির্বাচনী প্রচারণায়। বর্তমান কনজারভেটিভ পার্টি নেতৃত্বাধীন সরকার ব্রিটেনের সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে উল্লেখ করে লেবার পার্টিকে ভোট দেওয়ার আহ্বান জানান এই বাংলাদেশি প্রার্থীরা। ছোট বয়স থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে লেবার পার্টি ব্রিটেনের সাধারণ মানুষের স্বার্থ রক্ষার দল। বর্তমান সরকার ব্রিটেনের সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে, কিন্তু লেবার পার্টি ব্রিটেনবাসীর জন্য কাজ করে যাবে। তাই লেবার পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি জনগণের প্রতি আহ্বান জানাই। আমি আশা করি সংখ্যাগরিষ্ঠ ব্রিটিশ লেবার পার্টিকে ভোট দিয়ে দেশ শাসনের সুযোগ করে দেবে। এদিকে লেবার দলীয় মনোনয়ন পেয়ে তহবিল সংগ্রহ সহ পুরোদমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক। নির্বাচনে জয়ের ব্যাপারেও তিনি শতভাগ আশাবাদী। আমাদের এখন দরকার যে সবার দোয়া এবং সবার ক্যাম্পেইনিং সাপোর্ট যদি আমি পাই, তাহলে আমি ইনশাআল্লাহ ওনাদের দোয়ায় নেক্সট এমপি ফর হ্যাম্পটন কিলবার্ন হতে পারবো। নির্বাচনী লড়াইয়ে 7 বাংলাদেশি জয়ী হলে ব্রিটেনে বাংলাদেশি সম্প্রদায়ের এক গৌরবময় অধ্যায় শুরু হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, যুক্তরাজ্য। দিল্লির আম আদমি পার্টির অন্যতম 2 প্রতিষ্ঠাতা সদস্য যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের জাতীয় আহ্বায়ক ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে দলটি। শনিবারের জরুরি বৈঠকে এই 2 বিদ্রোহী সদস্যকে জাতীয় নির্বাহী কমিটি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন অরবিন্দ কেজরিওয়াল। নির্বাহী কমিটির 300 জন সদস্যের মধ্যে 230 জনের সম্মতিতে প্রস্তাব পাশ হয়। বহিষ্কারের পর যোগেন্দ্র যাদব এই সিদ্ধান্তকে গণতন্ত্রের মৃত্যু হিসেবে আখ্যায়িত করেছেন, আর প্রশান্ত ভূষণ নির্দয়ী স্বৈরশাসক হিসেবে চিহ্নিত করেছেন অরবিন্দ কেজরিওয়ালকে। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আইসিসি 2015 বিশ্বকাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ফাইনালের মঞ্চে কে জয়ী হবে তা নিয়ে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের মাঝে চলছে তর্ক বিতর্ক। তাদের কেউ বলছেন অস্ট্রেলিয়া জিতবে, আবার কেউ বা বলছেন নিউজিল্যান্ড। সাবেকদের এমন তর্ক বিতর্ক থাকছে এবারের প্রতিবেদনে। কে হবে 2015 সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন? অস্ট্রেলিয়া কি পারবে তাদের 5ম বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলতে, নাকি নিউজিল্যান্ড প্রথমবারের মতন অর্জন করবে বিশ্ব সেরার খেতাব? এসব প্রশ্ন এখন বিশ্বের কোটি কোটি ক্রিকেট প্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশের সাবেক অধিনায়কদের মাঝেও ফাইনাল নিয়ে চলছে নানান বিচার বিশ্লেষণ। অস্ট্রেলিয়ার মিডল অর্ডার টপারও করছে, স্মিথ আছে, ফিঞ্চ বাইরে আছে, বাট ওদের মিডল অর্ডার অনেক স্ট্রং। মানে যেখানে ম্যাক্সওয়েল ওয়াটসন ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো হবে, ফকনার, জেমস ফকনার, এরা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সেদিক থেকে হয়তোবা একটু আগে রাখবো আমি অস্ট্রেলিয়াকে। নিউজিল্যান্ড কিন্তু খুবই অসাধারণ টিম, বোলিং এ কিন্তু সুন্দর বোলিং করেছে রিদমে, বোল্ট এবং সাউদি, দেন ভেটরি মাঝখানে অসাধারণ বোল করছে। আমরা বুঝছিলাম যে গাপটিল, উইলিয়ামসন, ম্যাকুলাম থেকে হয়তো কিছু করবে, বাট অসাধারণ পারফরমেন্স কিন্তু ইলিয়ট দেখাই দিয়েছে। তবে অস্ট্রেলিয়ার হোম গ্রাউন্ড কিংবা অপেক্ষাকৃত শক্তিশালী দল হলেও পারফরমেন্সের বিচারে এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার নিউজিল্যান্ড, এমনটাই যুক্তি দিলেন পাইলট। তবে সুজনও যুক্তি দিয়ে এগিয়ে রাখলেন অজিদের। মন থেকে আমি চাচ্ছি যে আসলে বেসিক্যালি যে কোনো টিম মানুষই কিন্তু একটা সাপোর্ট করে, যে মন থেকে হলেও যে কাউকে না কাউকে সাপোর্ট করে। তো আমি নিউজিল্যান্ডকে একটু সাপোর্ট করবো। নিউজিল্যান্ডকে একটু পিছিয়ে রাখবো, যে কিন্তু বড় মাঠে খেলা নিয়ে অপরন্ত অস্ট্রেলিয়ার জন্য মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বা এসসিজি, এগুলো হচ্ছে মানে ওদের ইন্টারন্যাশনাল প্লেয়ারদের দাল ভাত, রেগুলার খেলা ওই মাঠে। মাঠের বাইরে ক্রিকেট সংশ্লিষ্ট থেকে শুরু করে সমর্থকদের কথার লড়াই দারুণভাবেই চলছে। তবে ক্রিকেটীয় শ্রেষ্ঠত্ব প্রমাণের মূল লড়াইটা কিন্তু 29 মার্চ মেলবোর্নে। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। দ্য ইকোনমিস্টের জরিপে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর টানা 4 বছর পেয়েছে বিশ্বে বসবাসের দিক থেকে সেরা শহরের স্বীকৃতি। আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মিশেল কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতা মেলবোর্নকে করেছে সারা বিশ্বের কাছে আকর্ষণীয়। পৃথিবীর নানা প্রান্তের পর্যটকদের তাই পছন্দের ইয়ারা নদীর পাড়ে গড়ে ওঠা এই শহর। এবারের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে এই শহরেই। মোস্তাফিজুল হকের ক্যামেরায় মেলবোর্ন ঘুরে এসে আরও জানাচ্ছেন শান্ত বিশ্বাস।
1842 সালে তৎকালীন শাসক কিং উইলিয়াম IV অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে এই মেলবোর্ন শহর প্রতিষ্ঠা করেন, যার মাঝ দিয়ে বয়ে গেছে ইয়ারা নদী। কালের বিবর্তনে এখন মেলবোর্ন বিশ্বের অন্যতম আধুনিক ও জাঁকজমকপূর্ণ একটা শহর। মাত্র 36 বর্গ কিলোমিটারের মেলবোর্ন সিটি সুউচ্চ ভবনের সঙ্গে ঐতিহ্যের মিশেলে স্বমহিমায় ভাস্বর। আধুনিকতার সঙ্গে প্রকৃতির অপরূপ সংমিশ্রণ মেলবোর্নকে করেছে আকর্ষণীয়। তাই তো এই শহরের বাণী এগিয়ে যাবার জন্য পর্যাপ্ত শক্তি ধরে রাখে মেলবোর্ন। যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক গণমাধ্যম ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের জরিপে 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত টানা 4 বছর বিশ্বে বসবাসযোগ্য শহরগুলোর মধ্যে সবার উপরে স্থান করে নিয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর। বিচিত্র সংস্কৃতি, অসাম্প্রদায়িক, নিরাপদ, নিয়মতান্ত্রিক, দারুণ ব্যবস্থাপনা ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য মেলবোর্ন আজ সারা বিশ্বের কাছে দৃষ্টান্ত। পৃথিবীর বাসযোগ্য শহরগুলোর মধ্যে মেলবোর্ন সিটি অন্যতম। আর মেলবোর্ন সিটির সবচেয়ে জমজমাট স্থান হচ্ছে এই ফ্লিন্ডার্স স্ট্রিট স্টেশন, যেখানে অসংখ্য পর্যটক প্রতিদিন এসে ভিড় করে থাকেন এক নজর এই স্টেশনকে দেখার জন্য, আর তারা উপভোগ করেন এখানকার সৌন্দর্য। তবে সবচেয়ে বড় ব্যাপার, এই শহরের সৌন্দর্যের চেয়ে টুরিস্টদের নিরাপত্তাই এখানে বড় বিষয়। পর্যটকদের আকর্ষণ করার জন্য এখানে আছে নানা আয়োজন, আছে বাংলাদেশের পুরান ঢাকার মতো ঘোড়ার গাড়িও। এখানে অনেক মজার মজার জিনিস আছে, তাই পর্যটকরা এই ভিন্নতা পছন্দ করে থাকে। এই যেমন ঘোড়ার গাড়ি। অস্ট্রেলিয়ার অন্য শহর থেকে এই শহর একেবারে ভিন্ন। এটি সত্যি অনেক সুন্দর শহর। মেলবোর্ন বিনোদনের সেরা শহর। এর বিচিত্রতা সত্যি অসাধারণ। এটি বিশ্বের সেরা শহর। এই শহরটি অনেক সুন্দর, এখানকার আবহাওয়া অনেক ভালো। Melbourne has been the most livable city. এখানে ভ্রমণ করতে কোনো ভয় নেই, নিরাপত্তা এখানে বেশ ভালো। And the main thing here is the people. মেলবোর্নের জনসংখ্যা 1 লাখের কিছু বেশি। এই কম জনবল দিয়েই শুধুমাত্র সঠিক পরিকল্পনার কারণে এত বড় শহরটিকে আধুনিক হিসেবে গড়ে তোলা সম্ভব হয়েছে। তাই বিশ্বের অনেক দেশের কাছে মেলবোর্ন উদাহরণের প্রতীক। শান্ত বিশ্বাস, সময় সংবাদ, মেলবোর্ন, অস্ট্রেলিয়া। দর্শক, এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হরতাল অবরোধে প্রায় 2 মাস ধরে চলার পর আজ শেষ হলো এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা। ফলাফলে বিরূপ প্রভাবের আশঙ্কা, এইচএসসিতে এমনটা ঘটবে না, আবারও ঘোষণা শিক্ষামন্ত্রীর। উগ্র জঙ্গিবাদ দমনে কার্যকর ভূমিকা রেখেছে র্যাব, যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। কাল ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ পর্যন্ত 101 জনকে নোটিশ। সিটি নির্বাচনে অংশ নিয়ে স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসার সুযোগ রয়েছে বিএনপির। বিশিষ্টজনদের অভিমত, যে কোনো ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের তাগিদ। এবং কাল বহু প্রতীক্ষিত বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল, কিউইদের সামনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। অজিতের লক্ষ্য 5মবারের মতো শিরোপার স্বাদ। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।